আজকে একটা জঘন্যতম একটা স্টোরি শেয়ার করব। যদিও আমার এরকম একটা স্টোরি শেয়ার করার জন্য বলবে কেউ, সেটা আমি কল্পনাও করি নাই। এমন স্টোরি লাইফে আমি পড়বো বা আপনাদেরকে শোনাবো, তা আমি জীবনেও কল্পনা করি নাই। আমি লজ্জা বোধ করতেছি যে এমন একটা স্টোরি আপনাদের সাথে আমি তুলে ধরবো। আজকের স্টোরিটি শেয়ার করেছেন বরিশাল থেকে একজন আপু। আপুটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু, আমার জীবনের ছোট্ট একটা স্টোরি তোমার মাঝে আমি শেয়ার করতেছি। আপু, আমার লাইফে এত বড় ঘটনা ঘটে যাবে তা আমি কখনো কল্পনা করি নাই। সবসময় সৎ একটা মেয়ে ছিলাম, তো এ কারণে আমার লাইফে এত দুঃখ এত কষ্ট এসে দাঁড়ায়। আমরা 5 বোন পরিবারের মধ্যে। আমার বাবারও অনেক টাকা পয়সা ছিল। বাবার টাকা পয়সার কোনো কমতি ছিল না। আমি ছিলাম 4 নাম্বার। আমার বাবা আমাকে দেখে শুনেই একটা পরিবারের হাতে উঠাই দেয়। যদিও কখনো রিলেশনশিপ করি নাই, যদিও কখনো কোনোদিন কোনো ছেলের দিকেও তাকাই নাই। এতটা লয়াল পার্সন ছিলাম, এটা নিজের কাছে নিজে ভাবলে অনেক খারাপ লাগে এখন একটা জেদের কারণে। যাই হোক, আমি মূল কাহিনীর মধ্যে চলে যাই। আমাকে বিয়ে দিয়েছে প্রায় 3 বছর হচ্ছে। আমার শাশুড়ি মা মারা গিয়েছে প্রায় 2 বছর হচ্ছে। যদিও আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, শাশুড়ি মা নাই, এ কারণে আমি খুব দুঃখ প্রকাশ করতেছি। শাশুড়ি মায়ের জন্য এখন আমি কান্না করি, কারণ মহিলাটি অনেক ভালো ছিল, কখনো আমাকে জ্বালাতন করে নাই। যখন আমাকে বিয়ে করায় নিয়ে আসছে এই বাড়িতে, তখন আমার শাশুড়ি মা আমাকে কখনো কোনোদিন কোনো কাজ করতে দেয় নাই। ওনার অনেক রোগ ছিল, এ কারণে উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে আমার শ্বশুরটা অনেক খারাপ। যতটা খারাপ হলে একটা মানুষ জঘন্য কাজ করতে আসে রাত্রেবেলা আমার সাথে। যাই হোক, আমার হাজবেন্ড প্রবাসে থাকে হাজবেন্ড, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। সবসময় তার সাথে অডিও কল ভিডিও কলে কথা বলতাম। আমার মাঝে মাঝে দুঃখ লাগতো, আমার হাজবেন্ডটা যদি আমার কাছে থাকতো অনেক ভালো লাগতো। মানুষের হাজবেন্ড নিয়ে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু করে। হয়তো বা আর 5টা 10টা মেয়ের মতো আমি আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে পারি না, হাজবেন্ডকে নিয়ে সবকিছু করতে পারি না। একা একাই সবকিছু করতে হয়। বাড়িতে আমি থাকতাম আর আমার শ্বশুর থাকতো, আর কেউ থাকতো না। যদিও আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার হাজবেন্ডকে একটা কথাই বলেছিলাম, তুমি একটা কাজ করো, তুমি আব্বুকে বিয়ে করাই দাও। কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলছে, দেখো সব মহিলা তো আর ভালো হয় না। আর তাছাড়া আমার আব্বু তো বিয়ে করতে তেমন একটা চাচ্ছে না, যদি উনি বিয়ে করে তাহলে নিজেই করে নিয়ে আসবে, তুমি দেখো। তার পরবর্তীতে আমি ভাবলাম ঠিকই বলছো। কিন্তু আমি আমার হাজবেন্ডকে মাঝে মাঝে একটা কথা বলতাম, আমার কাছে মনে হয় যেন আমার শ্বশুর মশাইয়ের চোখটা একটু খারাপ। আমার হাজবেন্ড বিলিভ করতো না, আর আমাকে অনেক বকাঝকা করতো, বলতো তোমার মাইন্ড খারাপ। কিন্তু আমার মাইন্ড খারাপ না, এটাই সত্য কথা। তার পরবর্তীতে এভাবেই দিন রাত চলে যায়। সকালবেলা নাস্তা বানাই, উনি খায়। দুপুরবেলা ভাত রান্না করে উনি খায়। আমার দিকে কেমন জানি অন্য নজরে তাকাইতো। আমি ওনাকে ফ্রি মাইন্ডলি একদিন বলতেছিলাম, আচ্ছা বাবা, আপনি একটা কাজ করেন, আপনি বিয়ে করেন, বিয়ে করে আপনি আমার জন্য একটা শাশুড়ি মা নিয়ে আসেন। উনি সবসময় একটা কথা বলতো, সময় হলে আমি নিয়ে আসবো, তোমাদেরকে বলতে হবে না। ওনার বয়স প্রায় 65। আমি জানি উনি একদিন না একদিন বিয়ে করে আমার জন্য একটা শাশুড়ি মা নিয়ে আসবে, সেটা আমার মনের মধ্যে ছিল। এরই মাঝে একদিন রাত্রেবেলা উনি আমার দরজা নক করতেছিল। আমি দরজাটা খুললাম, খোলার পর উনি আমার কাছে আসতেছিল। আমি বলতেছি, আপনি আমার কাছে কেন আসতেছেন? তার পরবর্তীতে উনি বলতেছে, কেন, তোমার সাথে কি আমি সংসার করতে পারবো না? আমি বলতেছি, আপনার ছেলের বউ আমি। এসব কোন ধরনের কথা বলছেন? আমি চিৎকার করতেছিলাম। তবে তখন রাত 2টা বাজতেছে, কেউ শুনতেছিল না। আমি আঘাত করেছি। আঘাত করার পর ওনার মাথার মধ্যে লেগেছে, ওনার হাতের মধ্যে লেগেছে। যাই হোক, উনি ওনার রুমে চলে গিয়েছে। এরই মাঝে আমি আমার হাজবেন্ডকে কল দিয়ে সবকিছু বললাম। আমার হাজবেন্ড তো অবাক হয়ে গেল। তার পরবর্তীতে আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে কল দিছে, আমার বাবা মা আসছে, ইভেন গ্রামের লোকজন আসছে। তার পরবর্তীতে এটার অনেক বড় একটা বিচার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো শাস্তি পাই নাই, তার কারণ আমি তো শাস্তি ওনাকে দিয়ে দিয়েছি। এটা পুরো গ্রাম গ্রাম হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমার শ্বশুর বাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় চলে গিয়েছে। যাই হোক, এরপর থেকে ওনার ব্যাপারে আমি আর কখনো কোনোদিন শুনতেও চাইতাম না। হাজবেন্ডকে একটা কথা বলেছি, তোমার যদি দূরপ্রবাসে পড়ে থাকতে মন চায় তুমি পড়ে থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। তোমার তো টাকা পয়সা কম নাই, তাহলে কেন তুমি এখনো প্রবাসে পড়ে আসছো? কোন কারণে পড়ে আছো? পরে বলতেছে, আমি তো 1 কোটি টাকার লক্ষ্য নিয়েই পড়ে আসি প্রবাসে, না হলে কি আমি পড়ে থাকতাম? তার পরবর্তীতে আমি বলতেছি, ঠিক আছে, তুমি তোমার টাকা নিয়ে থাকো, তুমি তোমার প্রবাস জীবন নিয়ে থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। যাই হোক, আমি আমার বাবার বাড়িতে চলে আসছি, ওর সাথে কন্টাক্ট অফ করে দিয়েছি। প্রায় 2 মাসের মাথায় ও চলে আসছে। আসার পর আমাকে সারপ্রাইজ দিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমাকে ওর বাসায় নিয়ে গিয়েছে। ও 3 বছর থেকেছে দেশে। আবারও 3 বছরের মধ্যে আমার একটা বাবু মেয়ে হয়েছে, 3 বছরের মধ্যে আমার একটা মেয়ে বাবু হয়েছে। অ্যান্ড আমি আর আমার হাজবেন্ড অনেকটাই সুখে আছি।
এরই মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার হাজবেন্ড রাত্রেবেলা বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় যায়? একদিন রাতের বেলা 3টা বাজিয়ে উঠে ও অন্য রুমে গিয়েছে। আমি ওর পিছন পিছন গিয়ে দেখি ও সোফার মধ্যে শুয়ে একটা মেয়ের সাথে কথা বলতেছে ভিডিও কলে। তারপর আমি গিয়ে ওকে ধরলাম, আমাকে দিয়ে তোমার হচ্ছে না, অন্য একটা মেয়ে তোমার দরকার, আমাকে তোমরা আর কত রকম ভাবে জ্বালাবা? এই সংসারের মধ্যে আমার শাশুড়ি মা ছাড়া তোমরা কেউ ভালো না, তুমি তোমার বাবার মতো হইছো। এগুলো বলে অনেক রকম ভাবে অনেক অপমান করছি। অপমান করার পর আমার বাবুটাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। বাবার বাড়িতে রাগ করে চলে আসার পর প্রায় 2 মাস চলে গেছে, ও আমার কোনো খোঁজ খবর নেয় না। এরই মাঝে ও বাসায় মেয়ে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে থাকতো, অনেক কিছুই করে বেড়াতো। অ্যাট লাস্ট টাইম আমার কাছে 50,000 টাকার মতো ছিল। ওই টাকা দিয়ে আমি ওর জন্য সন্ত্রাস ধরাইলাম, অনেকগুলো লোকজন ধরাইলাম। ওনাদেরকে একটা কথা বলেছি, আমার সংসারটা হয় শেষ করবেন আর নয়তোবা আমার সংসারটাকে আপনারা ঘরে উঠাবেন। পরে টাকা দেওয়ার পর ওনারা দায়িত্ব নিচ্ছে, যাই আমার হাজবেন্ডকে পিটা দিচ্ছে ধুমধাম। পিটা দেওয়ার পর আমার হাজবেন্ড বলতেছে, তোমাদেরকে কারা পাঠাইছে? তারপরে আমার নাম বলছে। পরে বলতেছে, আমি তো ওকে ডিভোর্স দিয়ে দিব, তোমাদেরকে পাঠানোর কারণ কি ছিল? তার পরবর্তীতে ওরা মারতে মারতে একটা কথাই বলতেছে আমার হাজবেন্ডকে, যে মেয়েটাকে তুই এরকম বাজেভাবে ঠকাচ্ছিস কেন? তুই এখন অন্য একটা মেয়েকে নিয়ে কেন নাচতেছিস? তুই তোর মেয়েটাকে কি করবি? যাই হোক, মারার পর ওকে হসপিটালে নিয়ে গেছে ওর বন্ধু বান্ধব। ওখান থেকে আসার পর গ্রামের মধ্যে সবাই মিলে একটা বিচার হয়েছে। ওই বিচারের মধ্যে ও আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। 3 লক্ষ টাকা কাবিন ছিল, ওটা দিয়ে দিচ্ছে। মেয়েটাকে ও নিয়ে গেছে। আমি একেবারে শূন্যহারা একা হয়ে গেলাম, পুরো দমেই একা হয়ে গেলাম। এর পরবর্তীতে আমি আমার বাবার বাড়িতেই আছি এখন। বাবার বাড়িতে কোনো কিছুর কমতি নাই, ঠিক আছে, কিন্তু একটাই কথা, ডিভোর্সের পর একটা নারী কত কষ্ট নিয়ে তার বাবার বাড়িতে থাকতে হয় তা একটা নারীই ভালো জানে। ডিভোর্সের পর মেয়েরা অন্য চোখে হয়ে যায়। ডিভোর্সের আগে মেয়েরা যেরকমটা এক নজরে থাকে, সবার নজরে একটা মেয়ে ওরকমটা থাকে না। বাবার বাড়িতে পড়ে আছি, অনেক কষ্ট লাগে মাঝে মাঝে। দুঃখ পেলে মন চায় কোথাও চলে যাইতে, কিন্তু ওরকমটা কোনো অপশন নাই। যাই হোক, এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আমি বলবো আমার এই কষ্টের স্টোরিটা তুমি টাইমলাইনে রাখবা। যাই হোক, এরই মাঝে আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমার শ্বশুর অনেক দূরে গিয়ে উনি একটা বিয়ে করেছে, ওই মহিলাকে নিয়ে উনি ভালোই আছে। আমার শ্বশুরের কাছে অটালিকা টাকা, এ কারণে ওনার আর সমস্যা হয় নাই, বাহিরে গিয়েছে যে। যাই হোক, একটা রিকোয়েস্ট করব, আমার গল্পটি টাইমলাইনে রাখলে আমারও শুনতে ভালো লাগবে। শারমিন আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার স্টোরিটি শেয়ার করবেন।